বিগত জালিম সরকার তাদের বিভিন্ন তৎপরতাকে বৈধতা দেওয়ার জন্য বারবার আমাদের এই কাজ সংবিধানের আলোকে, এই কাজ সংবিধানের আলোকে, এই তৎপরতা সংবিধানের আলোকে, এইভাবে সংবিধানকে বিক্রি করে 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 তারা তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা পেশ করতে চাই এবং আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, ব্যক্তিগত বিরোধ, সামাজিক বিরোধ, রাষ্ট্রীয় বিরোধ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় দাঙ্গা সহ সমস্ত জিনিসের কাজ পিছনে বড় একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সংবিধানের মধ্যে থাকা বিভিন্ন ধারা উপধারা, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্বার্থে অথবা বিভিন্ন সামরিক শাসকেরা তাদের ব্যক্তি স্বার্থে এই সমস্ত জায়গাগুলোতে অংশগ্রহণ করিয়েছিল, যুক্ত করেছিল। আমরা চাই সংবিধানকে নতুনভাবে ঢেলে সাজানো হবে, যেখানের মধ্যে প্রত্যেকটা নাগরিককে তার নাগরিক সুবিধা দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তিকে তার পুরোপুরি নাগরিক সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে। এখানে একজন মুসলমানকে তার মুসলমান বিবেচনা করে সর্বদিকের নাগরিক সুবিধাগুলো উল্লেখ থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা ভাইরা বসবাস করেন, তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের ভাই। আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের সংবিধানে তাদের জন্য সুনির্দিষ্টভাবে তাদের বিধানগুলো থাকবে। আমি মনে করি অর্থনৈতিক উন্নয়নের পিছনে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সুদ মুক্তভাবে আমাদের অর্থনীতিকে গড়ে তোলা। এই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে জিরো টলারেন্স নিয়ে কথা বলবো এবং পরিচ্ছন্নভাবেই বলবো, কারণ সুদ কখনোই কোনো দিন কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে, কোনো অঞ্চলকে, কোনো এরিয়াকে উন্নত করেনি। এই বাহ্যিক উন্নয়ন হলো সুদভিত্তিক অর্থনীতির সেটা ফানুসের মতো, যেটা মুহূর্তের মধ্যে ওড়ে আবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। সুদভিত্তিক অর্থনীতি পৃথিবীর কোথাও শান্তি বয়ে আনেনি এবং কোনোদিন আনতেও পারে না। অতএব আমি মনে করি অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের জায়গা থেকে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করবেন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আমাদের একেবারে তৃণমূল যে জায়গাগুলো থেকে অর্থনৈতিক সাপোর্টটা তৈরি হয়, যেমন আমাদের কৃষক, শ্রমিক জনতা যারা আছেন তাদের এই জায়গা থেকে শক্তিশালী একটা অর্থনৈতিক সাপোর্ট তৈরি হয়। আমি মনে করি আমাদের দেশকে যদি কোনো পরগাছা মুক্ত করতে হয়, পর নির্ভরশীলতা থেকে যদি কোনো বের করে আনতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে আমাদের কৃষি খাতে ব্যাপকভাবে তারা এখানে অর্থ দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে হবে। আমি মনে করি যদি এই জায়গাটা শক্তিশালী করা যায় তাহলে আমাদের দেশ একটি উন্নত বাংলাদেশ হবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা নিকট অতীতে দেখেছি যে বাংলাদেশের জন্য বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সেই সময়টা দাঁড়িয়েছে। আজকে আমি হুজুর বলি, একজন আলেম বলি, একজন শিক্ষাবিদ বলি, কিংবা একজন সাংবাদিক বলি অথবা রাজনীতিবিদ বলি, আমরা কেউই সেই 11 লক্ষ কোটি টাকার যে ঋণ, এটা তো দৃশ্যমান, এর বাহিরেও যে ঋণ আছে এই ঋণটা হয়তো এখন সময় প্রকাশ হবে যে কি পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে দুর্নীতি করা হয়েছে। অতএব আমি মনে করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে নিকট অতীতে যেই সমস্ত পথগুলো ধরে দুর্নীতি হয়েছে ওই সমস্ত পথগুলো বন্ধ হতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এই দেশীয় বহু নাগরিক যারা আছেন, যারা দ্বৈত নাগরিক সুবিধা গ্রহণ করেন, তারা এই দেশেও তাদের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন, বিদেশেও তারা অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই জন্য আমরা দেখেছি বর্তমান ফেসিবাদী এবং ফেসিস্টরা যখন এই দেশে দেখেছে অবস্থা আমাদের ভালো না, মুহূর্তের মধ্যে তারা কিন্তু পালিয়ে যাওয়ার পথ খুঁজেছে এবং তারা অনেকেই পালিয়ে গিয়েছে। কারো কারো বক্তব্য এবং ভাষ্য অনুযায়ী যার সংখ্যা প্রায় 100-এর উপরে। যেখানে একজন ঘরের কর্মচারী 400 কোটি টাকা প্রকাশ আসে সে দুর্নীতি করে, সেখানে এরকম 100-র উপরে বড় বড় মন্ত্রী এমপিদের কি পরিমাণ অর্থনৈতিক দুর্নীতি ছিল এটা আমাদের বাহ্যিকভাবে অবশ্যই জানা রাখা জরুরি। তাই আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্বে আসা কোনো নাগরিকের জন্য দ্বৈত যে নাগরিক সুবিধা এটাকে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং তৈরি করা, দেশীয়ভাবে মনিটরিং তৈরি করা যে বিদেশে কার কার কোথায় কোথায় কি কি তৈরি করা হচ্ছে। যদি এটা বন্ধ করা না যায় তাহলে আগামীতেও আমাদের দেশ দুর্নীতিমুক্ত হবে না, অর্থ পাচার বন্ধ হবে না এবং তারা এইভাবে পালিয়ে গিয়ে ভিন দেশ থেকে আমাদের দেশকে পাল্টা হুমকি দেওয়ার যে পরিবেশ এটা আমরা কোনোদিন বন্ধ করতে পারবো না। অতএব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এই জায়গাগুলো, এই পথগুলোকে আমাদের এখনই বন্ধ করতে হবে। আমরা চাই, এবং এটা আমার মোটামুটি শেষ কথা, সেটা হচ্ছে একটি আধুনিক সুবিধা সম্বলিত সামরিক বাহিনী। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করি যদি বাংলাদেশের সাথে কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের তুলনা করা হয় যে এই রাষ্ট্রের কি পরিমাণ সামরিক শক্তি আছে, আমাদের কি পরিমাণ আছে, তখন দেখা যায় বাংলাদেশের হেলিকপ্টারের ব্যাপারে যখন আলোচনা হয় তো সামরিক হেলিকপ্টারগুলো একেবারে অল্প কয়েকটা, ট্যাঙ্ক অল্প কয়েকটা, গোলাবারুদ অল্প কয়েকটা।
আমাদের বরাবরই জেনে রাখা জরুরি। আমরা মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের এক প্রতিবেশী দেশ হিসেবে বরাবরই তাদের সাথে আমরা সুসম্পর্ক বজিয়ে রাখা এবং প্রতিবেশী দেশ হিসেবে যত ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা চলবো। কিন্তু এর মানে এই নয় যে আমাদের বোন ফেলানিরা শহীদ হবে আর কাঁটাতারের মধ্যে তাদের লাশ ঝুলিয়ে রাখা হবে, কিংবা আমাদের কোনো ভাইদেরকে মেরে ফেলা হবে অথবা আমাদের কোনো কৃষককে মেরে ফেলা হবে আর আমাদের বিজিবি কিংবা বিডিআর সেখানের মধ্যে গিয়ে কিছু বলবে না, তাদের ভয়ে শঙ্কিত থাকতে হবে আমাদের প্রতিবেশী দেশের ভয়ে। সেটা হতে পারে না। এই জন্য জরুরি সামরিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র আমাদের গড়ে তোলা, আমাদের সামরিক বাহিনীদেরকে ব্যাপকভাবে শক্তিশালী করা। আর এর জন্য খুব বেশি জরুরি হচ্ছে যে অনেক সময় আমরা শুনতে পাই, সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য ভিনদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন শাখা, বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে কর্মরত আছেন। আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে সামরিক বাহিনীতে আদৌ ভিনদেশি কেউ আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করে আমাদের সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করার জন্য এখানে বড় ধরনের বাজেট দেওয়া এবং আমাদের যেই পার্বত্য এরিয়াগুলো আছে ওই সমস্ত জায়গাগুলোর দিকে নজর দেওয়া। এবং সর্বোপরি আমরা চাই যে 56,000 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডটাকে সুরক্ষার জন্য যতটুকু ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার এই সবটুকু ব্যবস্থাপনা আমাদের ভাইয়েরা গ্রহণ করবেন। সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব, এটা হলো আমার সমস্ত কথাগুলোর মূল কেন্দ্রীয় জায়গা। সেটা হলো যত সংঘাত তৈরি হয়, যত ঝামেলা তৈরি হয়, যত পেরেশানি তৈরি হয়, সবগুলোর পিছনে বড় ভূমিকা পালন করে দেশের সংবিধান। আমরা জানি আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে আজ অবধি যতগুলো সমস্যা তৈরি হয়েছে সবগুলোর পিছনে বড় ভূমিকা পালন করেছে সংবিধান। বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত জালিম সরকার তাদের বিভিন্ন তৎপরতাকে বৈধতা দেওয়ার জন্য বারবার আমাদের এই কাজ সংবিধানের আলোকে, এই কাজ সংবিধানের আলোকে, এই তৎপরতা সংবিধানের আলোকে, এইভাবে সংবিধানকে বিক্রি করে 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 তারা তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা পেশ করতে চাই এবং আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। ব্যক্তিগত বিরোধ, সামাজিক বিরোধ, রাষ্ট্রীয় বিরোধ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় দাঙ্গা সহ সমস্ত জিনিসের কাজ পিছনে বড় একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সংবিধানের মধ্যে থাকা বিভিন্ন ধারা উপধারা, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্বার্থে অথবা বিভিন্ন সামরিক শাসকেরা তাদের ব্যক্তি স্বার্থে এই সমস্ত জায়গাগুলোতে অংশগ্রহণ করিয়েছিল, যুক্ত করেছিল। আমরা চাই সংবিধানকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে, যেখানের মধ্যে প্রত্যেকটা নাগরিককে তার নাগরিক সুবিধা দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তিকে তার পুরোপুরি নাগরিক সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে। এখানে একজন মুসলমানকে তার মুসলমান বিবেচনা করে সর্বদিকের নাগরিক সুবিধাগুলো উল্লেখ থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা ভাইরা বসবাস করেন তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের ভাই। আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের সংবিধানে তাদের জন্য সুনির্দিষ্টভাবে তাদের বিধানগুলো থাকবে। পাশাপাশি যে সমস্ত সংঘাতপূর্ণ বিষয়গুলো ছিল, বিরোধপূর্ণ বিষয়গুলো ছিল, যেগুলো ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে নিজেদের ক্ষমতা শক্তিশালী করার জন্য প্রণয়ন করা হয়েছিল, সেগুলোকে একদিন হয়তোবা শেষ করে দেওয়া যাবে না, একদিন হয়তোবা পরিবর্তন করা যাবে না, তবে উদ্যোগটা নেওয়া জরুরি। যদি এই উদ্যোগ গ্রহণ করা না যায় তাহলে আবার ফিরে আসবে স্বৈর শাসক, আবার ফিরে আসবে ফেসিবাদীরা, আবার ফিরে আসবে একের পর এক জালেমরা। আল্লাহ পাক আমাদেরকে একটি উন্নত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আগামীর এমন বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন যেই বাংলাদেশ হবে সংঘাত মুক্ত, যেই বাংলাদেশ হবে উন্নত, যেই বাংলাদেশ হবে সারা পৃথিবীর মধ্যে একটি উদাহরণ সৃষ্টিকারী দেশ। আল্লাহ আমাদেরকে এমন দেশ দেখার, আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।